মেধা আর কোঠার নামে মানুষকে নাটকে আটক করে তারাই নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে। আমরা স্বাধীন বলি, আমরা আসলে স্বাধীন না, আমরা এখন বর্তমানে পরাধীন অবস্থায় আছি। তৌহিদি জনতা কথায় কথায় বাউলের উপর অত্যাচার করে, তৌহিদি জনতা মাজারগুলা ভাঙচুর করে। স্বাধীনতার 55টি বছর পার হয়ে গেল, অথচ আমার দেশে বন্ধ হচ্ছে না মব, লুটপাট, রাহাজানি, মানুষ হত্যা, কিছুই বন্ধ হচ্ছে না। বন্ধ হচ্ছে না মানুষের চোখের পানি, বন্ধ হচ্ছে না হাহাকার। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন মবের শিকার হচ্ছে, লুটপাট হচ্ছে। 2024 সালে স্বৈরাচারকে বিদায় দেওয়ার পর যখন নোবেল বিজয়ী ইউনূস সাহেব এসেছিল, তখন জনগণ একটু স্বস্তি পেয়েছিল। জনগণ ভেবেছিল যাক স্বৈরাচারের পতন হয়েছে, ইউনূস সাহেব অন্তত একটু শান্তির বার্তা বয়ে নিয়ে আসবে। কিন্তু মানুষের এই ধারণাকে ভুল প্রমাণিত করে ইউনূস সাহেব উস্কে দিলেন কিছু মব সন্ত্রাসীকে, তৌহিদি জনতাকে, লুটপাট, ছিনতাই, রাহাজানিকে। তারই ফলশ্রুতিতে আমরা 2 বছর ধরে দেখলাম তৌহিদি জনতার উৎপাত, মব সন্ত্রাসীদের উৎপাত বন্ধ হচ্ছে না। মব সন্ত্রাসীদের লম্ফজম্প বন্ধ হচ্ছে না, তৌহিদি জনতার লম্ফজম্প। জনগণ হাহাকার করছে। মাজারগুলো একের পর এক ভাঙচুর করা হচ্ছে, মাজারগুলো একের পর এক লুটপাট করছে, মাজারগুলোতে একের পর এক মানুষকে মারা হচ্ছে। বন্ধ হচ্ছে না কিছুই, মানুষের হাহাকার শেষ হচ্ছে না। সর্বশেষ মিরপুরে হযরত শাহজালালের মাজার ভাঙচুর করা হলো। যখন প্রশ্ন করা হলো তখন পুলিশ উত্তর দিল এখানে নাকি মাদক সেবনদেরকে তৌহিদি জনতারা থামাচ্ছে। আরে যদি তৌহিদি জনতাই সব করবে তাহলে পুলিশের কি দরকার বলেন? যদি তৌহিদি জনতাই আইন নিজের হাতে তুলে নিবে তাহলে থানার কি দরকার, প্রশাসনের কি দরকার? একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পুলিশের কোনো দরকার নাই, র্যাবের কোনো দরকার নাই, প্রশাসনের কোনো দরকার নাই। বলেন তৌহিদি জনতা কথায় কথায় বাউলের উপর অত্যাচার করে, তৌহিদি জনতা মাজারগুলা ভাঙচুর করে, তৌহিদি জনতা নারীদের ওড়না ধরে টানাটানি করে, তৌহিদি জনতা মাজারে লুটপাট করে দান বাক্স ছিনতাই করে নিয়ে যায়, তৌহিদি জনতা লাশের গায়ে আগুন দেয়, তৌহিদি জনতা কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলে। অথচ এই তৌহিদি জনতা থামায় না কেউ। তৌহিদি জনতা কি পুলিশ, প্রশাসন, তারা এত ক্ষমতা কোত্থেকে পায়? নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা তা জানতে চাই। মাজারে যদি মাদক সেবনকারী থাকে তাহলে সেটা দেখবে প্রশাসন, সেটা দেখবে পুলিশ। দেশে আদালত আছে, আইন আছে, বিচার করা যাবে। কিন্তু তৌহিদি জনতা কে যারা লাঠি নিয়ে মানুষকে মারে? আমরা সেটা জানতে চাই। কেননা রাস্তার কুকুরেরও লজ্জা আছে, এদের কোনো লজ্জা নাই। আপনি যদি একটা কুকুরকে একদিন তারকে একটা কিছুতে বাড়ি দিয়ে বিতাড়িত করেন, সে দ্বিতীয়বারে ওই ছামায় আসবে না। কিন্তু এরা এমন একটা জাতি, এদেরকে যদি কুকুরের সাথেও তুলনা করেন কুকুরও লজ্জা পাবে। এরা বাংলাদেশের জনগণকে মেধা আর কোঠার নামে সর্বপ্রথম এক করছিল এই দুর্নীতির বিরুদ্ধে, এবং কি আপনার হাসিনার এই স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়া করছিল যে হাসিনাই একমাত্র স্বৈরাচার, তারা একমাত্র ভালো। মেধা আর কোঠার নামে সর্বপ্রথম এই বাংলাদেশে অবদান ছিল আপনার প্রবাসী রেমিটেন্স ভাইদের, যারা নাকি রেমিটেন্স বন্ধ করে দিয়ে হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সর্বপ্রথম সবচেয়ে বড় ভূমিকা পালন করছিল। তারা কিন্তু প্রবাসীদের জন্য কিছু করে নাই, বরঞ্চ প্রবাসীদের লাগেজ চুরি থেকে নিয়ে প্রবাসীদের এয়ারপোর্টে হ্যারাস পর্যন্ত করছে বিগত 18 মাসে। এরকম অনেক রেকর্ড কিন্তু আছে। নাম্বার 2, আপনি দেখেন এরা মেধা আর কোঠার নামে যখন রাস্তায় নামে, এদের সাথে সর্বপ্রথম আবু সাইদ মৃত্যুর পরে কিন্তু সমস্ত বাংলাদেশের ছাত্ররা এক হয়ে নামছে রাস্তায় যে আমাদের ভাই মরলো কেন। তারা কিন্তু সে ছাত্রদের জন্য আজ পর্যন্ত কিছু করে নাই। নাম্বার 3, এরা যখন মানুষের কাছে মানে কান্নাকাটি করে মিডিয়ার সামনে বললো, আপনাদের মতো মোবাইল মিডিয়া থেকে নিয়ে বিভিন্ন চ্যানেলে মিডিয়ার কাছে বললো যে আমরা এখন অসহায়, আমরা একা,
আমরা আপনাদেরই সন্তান, আমাদের পাশে এসে দাঁড়ান। তখন বাংলাদেশের সমস্ত জনগণ মানে দলমত নির্বিশেষে এখানে সমস্ত দলের লোক ছিল, এবং কি সাধারণ রিস্কাওয়ালা থেকে নিয়ে ভ্যান চালক পর্যন্ত ছিল সে আন্দোলনে। এখন সে জনগণের জন্য তারা কিছু করে না, বরঞ্চ মেধা আর কোঠার নামে মানুষকে নাটকে আটক করে তারাই নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতায় দিছে। শুধু তাই না, এরা বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা পর্যন্ত নিছে, এরা নিয়োগ বাণিজ্য করছে। এই আপনার ওয়াসা ভবনের 150 লোকের নিয়োগের ব্যাপারেও এটা বাংলাদেশ সবাই জানে। ঢাকা আমাদের দক্ষিণ থেকে নিয়ে আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়া 20 কোটি টাকার বিনিময়ে একজনকে ট্রান্সফার করছে গাজীপুরে, এটাও কিন্তু প্রকাশিত। হয়তোবা খাতা কলমে এখন বের হচ্ছে না, আগামী তো কোনো না কোনো একদিন বের হবে। তো আমি বলতে চাই, এই এনসিপি নামক এই ছেলেদেরকে, নষ্ট কোম্পানির পার্টিদেরকে যারা বিশ্বাস করবে তারা কখনোই মনে করে বাংলাদেশে ভালো চাইবে না। তারা এখন এমন এক পর্যায়ে গেছে, তারা সরাসরি মানে এখন সরাসরি বলতে পারে তারা একজন রাজাকার। কারণ রাজাকাররা 71-এ যেমন মাথায় আর টুপি পরে একদিকে বুঝাইছে আমরা মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করতেছি, আরেকদিকে রাজাকারদের সহযোগিতা করছে, ঠিক তেমনি সেই একই পরিকল্পনা নিয়ে এরা বর্তমানে বাংলাদেশকে ওই নষ্টের জায়গায় নিয়ে গেছে, এখনো নষ্ট করার চিন্তা ভাবনা করতেছে। যার কারণে এরা মুখের ভিতরে একটা বুলি ছড়ে যে আমরা এখনো ডাক দিলে বাংলাদেশের লাখ জনগণ নেমে আসবে, একজন জনগণ নেমে আসবে না। এটা কুকুরও রাস্তায় নামবে না এদের কথায়, বরঞ্চ যদি নামে তাহলে এদের মারার জন্য, এদের পিটানোর জন্য নামবে। এটা নাহিদও ভালো করে জানে। এই কথাটা বলার উদ্দেশ্য এটাই, বাংলাদেশের জনগণ যেন রাস্তায় না নামে। তা আমি একটা জিনিসই বলতে চাই সবাইকে, যে এরা সব সময় মনে রাখবেন এরা একটা জঙ্গি সংগঠন, এরা হলো গিয়ে অস্ত্রধারী ক্যাডার, এদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র আছে, এদের কাছে জঙ্গি সংগঠনের মতো একটা শক্তিশালী সংগঠন আছে, যার কারণে এরা যে কোনো সময় একটা সরকারকেও এরা তোয়াক্কা করে না, এরা সরকারকেও কেয়ার করে না। যদি তাই করতো তাহলে এই বিএনপিকে যেভাবে করে এরা থ্রেট করে, এটা আপনাদের বুঝতে হবে যে এদের ডিপি স্টেট নামে কোনো একটা পাওয়ার, কোনো একটা শক্তি তাদের পিছনে কাজ করে, যেটা অদৃশ্য, আমরা দেখি না কিন্তু আছে। এবং এই ডিপি স্টেটের সম্পূর্ণ ইনফরমেশন পাওয়া যাবে একমাত্র ইউনুসকে ধরলে, কারণ এই সব ডিপি স্টেটের মেন হেড হলো বাংলাদেশে ডক্টর গডফাদার ইউনুস। এবং ইউনুসকে ধরলে বোঝা যাবে যে এই ডিপি স্টেটটা কি আসলে বাংলাদেশের কেউ না বাহিরের কেউ। কারণ এই ডিপি স্টেট এমন একটা মানে সংগঠন, এমন একটা চক্র যে বাংলাদেশের এই জমিনকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাবে, এমনও জায়গায় পর্যায়ে নিয়ে দাঁড়া করাবে যে আমরা নিজের দেশের মানুষ হয়ে বলতে পারবো না যে আমরা বাংলাদেশের মানুষ, আমাদেরকে বলতে হবে পরাধীন। আমরা স্বাধীন বলি, আমরা আসলে স্বাধীন না, আমরা এখন বর্তমানে পরাধীন অবস্থায় আছি। বাংলাদেশের মানুষ কবে স্বাধীন ছিল বলতে গেলে 71-এর পরে কি মানুষ স্বাধীনতা পায় নাই? শেখ মুজিবুর রহমান যদি কোনো ভুল করে থাকে, সেই সময় কিন্তু আমার জন্ম হয় নাই, আমি সেই সময়ের কিন্তু ইতিহাসগুলো নিজের চোখে দেখি নাই। আপনি যদি সেই প্রশ্নটা আমাকে নিয়ে আসেন, আমি কিন্তু এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে পারবো না। আমি দিতে পারবো বেগম জিয়ার শাসন আমি দেখছি, আমি দিতে পারবো আপনার শেখ হাসিনার আমলটা আমি দেখছি, আমি বর্তমানে 18 মাসের যে রাজাকার, যে সন্ত্রাস, যে জঙ্গি গোষ্ঠীরা কাজ করে গেছে 18 মাসে, আমি তাদেরটা দেখছি। আচ্ছা, আমি একটু কারেকশন করতে চাই, আপনি যেহেতু সেই সময় দেখেন নাই, তাহলে সেই সময় রাজাকারদেরকে কিভাবে দেখতেন? আমার নানা বলে গেছে যে রাজাকাররা কি কি কাজগুলো করছে। রাজাকার বলতে গেলে বাংলাদেশ আর পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, এটা কি আপনি মানেন? আপনি কি এটা মানেন? আচ্ছা, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের মধ্যে বাংলাদেশের মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, এটাকে আপনি বিশ্বাস করেন? তাহলে এটা অবিশ্বাসের কিছু নাই তো। এখন আপনি যে শেখ মুজিবুর বাকশালের কথাটা বললেন, শেখ মুজিবুর কি কর্মকাণ্ড করছে, শেখ মুজিবুর কি ভুল ত্রুটি ছিল, শেখ মুজিবুর কি অন্যায় ছিল, এগুলো তো আমি চোখে দেখি নাই। কিন্তু যুদ্ধ যে হয়েছে এটা তো সবাই মানে, শুধু এটা না, এটা পার্লামেন্টও সেদিন বললো। আপনি কি শুধু এইটুকুই শুনছেন যে যুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে, এইটুকুই শুনছেন? যে তারপরে যে একটা বাকশাল কায়েম হয়েছে, তারপর থেকে এখন পর্যন্ত দেশ কিভাবে চলছে? আমি তো বললাম যে সমস্ত জিনিসই আমরা শুনছি, কিন্তু আপনি যে প্রশ্নটা, এই প্রশ্ন উত্তর দিতে হলে আমাকে সমস্ত জিনিস চোখে দেখার পরে আমি কথাগুলো বলতে পারবো। এখন আমি আন্তাজে যে একটা কথা বলে যাব, আমাকে যে কোনো একজন এসে তারা বলতে পারে তুমি কি 71 সালে জন্ম নিছো? না, আমি 71 সালে জন্ম নেই। তাহলে তুমি 71-এ জন্ম নেয় নাই, 71-এ ওখানে কি ঘটনা ঘটছে তুমি পুরো ক্লিয়ার জানো না, তুমি এর উত্তরটা কিভাবে দিলা? এই যে তাই না, এনসিপির নাহিদ ইসলাম কিছুদিন আগে বলছিল যে আমরা তো 71-এ জন্মই নেই, তো আমাদেরকে এখন রাজাকার বলা হয়। উনারা তো যোগ দিছে তো ওই 71-এ যারা রাজাকার ছিল, আর জামাতে ইসলামের যাদেরকে মানে জামাতে ইসলামের সংগঠনটা যারা মেন মাথা ছিল, তাদেরকে তো সূত্র থেকেই বলে আসা হইতেছে তারা রাজাকার। এখনো তাদের রাজাকার বলতে, তাদের প্রমাণ আমি না বলি, এখানে এমনও পার্লামেন্টের লোক আছে যারা মুক্তিযোদ্ধা, এমনও পার্লামেন্টে যারা আছে তারা 71 থেকে নিয়ে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের এবং এরশাদের আমলটুকু দেখে আসছে,
তারা তো পার্লামেন্টে ওপেনলি বলতেছে যে এই রাজাকার ছিল, গোলাম আজম রাজাকার ছিল, উমুক রাজাকার ছিল, তুমুক রাজাকার ছিল। তাহলে তারা যদি রাজাকার থেকে থাকে, এখন আমি সানি যদি কিনা কালকে যে সেই জামাত ইসলামের সাথে যোগ দেই, তাহলে আমিও রাজাকারের কাতারেই পড়লাম। কারণ রাজাকারের সাথে চলতে গেলে রাজাকার হয়ে চলতে হবে।